হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব স্কেল বেসড রেগুলেশন অ্যান্ড এনবিএফসি ইউএল ফ্রেমওয়ার্ক, এই পার্টিকুলার টপিকটার ব্যাপার। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল বিজনেস পেজ থেকে দ্য হিন্দু নিউজ পেপারে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। আজকে আমাদের প্রিলিমস বাইটস কিন্তু এই টপিকটার উপর বেস করে। আর তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এনবিএফসি কি ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট টপিক? এর আগে কি কখনো কোয়েশ্চেন এসছে? তো যাদের যাদের মনে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা এসছে তাদের জন্য আমি একটা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখাতে চাই। দেখো, এটা 2024 এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনে দেখো কি লিখেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তার মধ্যে ইন ইন্ডিয়া নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ক্যান অ্যাক্সেস লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি উইন্ডো অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে এনবিএফসি কিন্তু একটা অপশনে আছে, আর এনবিএফসির এই অপশন, এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে কিন্তু এই অপশনটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এনবিএফসির ব্যাপারে এই পার্টিকুলার ইনফরমেশন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এনবিএফসি কিন্তু একটা সিগনিফিকেন্ট, একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু ইউপিএসসির জন্য, যেহেতু একটি রেগুলেশন, একটা চেঞ্জও আসতে চলেছে। তো তার জন্য কিন্তু এটি নিউজেও আছে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোকে যদি আমরা মার্চ করে দিই, দেখতে পাচ্ছি যে এনবিএফসির উপরে কিন্তু কোয়েশ্চেন এরপর আগামী যে প্রিলিমস আছে সেখানেও কিন্তু আসতে পারে। তো এটা মাথায় রেখে আমরা এই টপিকটাকে কভার করব। যেটুকু এক্সামের জন্য রিলেভেন্ট আমরা কিন্তু সেগুলোতেই বেশি বেশি করে ফোকাস করবো, যাতে আমাদের কোয়েশ্চেন না আটকায়। বোঝা গেল? দেখো, এবার যখন আমরা টপিকটাকে কভার করি, কি করি আমরা আগে দেখে নিই যে কোন কোন ডাইমেনশনে টপিকটাকে কভার করব। প্রথমে আমরা কনটেক্সট দেখব, তারপরে আমরা দেখব হোয়াট ইজ এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এই জিনিস, এই যে পার্টিকুলার যে নন এনবিএফসি গুলো কি, জিনিসটা কি সেটা আমরা জানবো। এরপরে যে স্কেল বেস রেগুলেশন ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে, এনবিএফসির জন্য, তো সেটার ব্যাপারে আমরা জানবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসবো যে এই পার্টিকুলার যে চেঞ্জটা, যে আরবিআই যে রিভিউ পেপারে যে প্রপোজ চেঞ্জটা করেছে, তো কি কি চেঞ্জ, কি কি মেজার, নতুন মেজার আরবিআই এর ব্যাপারে কথা বলেছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। বোঝা গেল? এরপর কি করতে হবে, প্রত্যেক দিনের মধ্যে তোমাকে একটা পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে, যেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে কমেন্ট সেকশনে যে আমাদের কি করতে হবে, আনসারটা কিন্তু জানাতে হবে। বোঝা গেল? এবার দেখো কনটেক্সট কি। কনটেক্সট কি হয়েছে দেখো, রিসেন্টলি আরবিআই একটা ড্রাফট রিভিউ পেপার বের করেছে, যার সাহায্যে কি বলছে যে এই স্কেল বেসড রেগুলেশন যেটা এর আগে ছিল, ঠিক আছে, তো সেখানে না একটা চেঞ্জ আনা হচ্ছে। এই পার্টিকুলার রেগুলেশনটাকে মোর র্যাশনাল করা হচ্ছে, মোর স্ট্রিমলাইন করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে দেখো, আগে বুঝে নাও যে স্কেল বেস রেগুলেশনটা একটুখানি জাস্ট বুঝে নাও। দেখো, এনবিএফসি গুলোকে না এরকমভাবে ক্লাসিফাই করা হয়। কিছু এনবিএফসিকে বেস লেয়ার এনবিএফসি বলা হয়, কিছু মিডিল লেয়ার এনবিএফসি, কিছু আপার লেয়ার এনবিএফসি, কিছু টপ লেয়ার এনবিএফসি। এটাকেই বলা হয় হচ্ছে স্কেল। আর এই যে স্কেল করা হয় তার জন্য কিন্তু অ্যাসেট সাইজ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, যে কোন এনবিএফসি কোন পার্টিকুলার স্কেলে থাকবে। ঠিক আছে? তো এই পার্টিকুলার যে স্কেল বেস রেগুলেশন আছে, সেখানেই কিন্তু চেঞ্জের জন্য আরবিআই কিন্তু চেঞ্জ প্রপোজ করেছে। আর যে কোন এনবিএফসিকে এই আপার লেয়ারে রাখা হবে, পার্টিকুলার চেঞ্জটা কিন্তু সেটার উপর ডিল করছে। এর আগে কিন্তু ধরো বিভিন্ন রকমের মেথোডোলজি ছিল, কমপ্লিকেটেড মেথোডোলজি ছিল। বাট এখন না এই এনবিএফসি ইউএলকে আইডেন্টিফাই করার যে মেজার, আরবিআই কিন্তু সেটা খুব সিম্পলিফাইড করে দিয়েছে। কোনো একটি পার্টিকুলার এনবিএফসি কোম্পানি যদি অ্যাসেট সাইজ যদি 1 লাখ কারোর থ্রেশহোল্ডের উপরে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই পার্টিকুলার এনবিএফসিটাকে এনবিএফসি ইউএল এই স্টেজে কিন্তু রেখে দেওয়া হবে। আর আগের যে মানে একটু স্ট্রিগনেন্ট প্রসিডিওর, অনেক কিছু মানে ধরো বিভিন্ন রকমের রিকোয়ারমেন্টের দরকার ছিল, ওগুলোকে একদম পুরো স্ট্রিমলাইন করে একদম ফিক্সড 1 লাখ কারোর অ্যাসেট সাইজ হচ্ছে, ইউ আর পার্ট অফ দিস ক্লাব এনবিএফসি ইউএল। সিম্পল। বোঝা গেল? এইবার হোয়াট ইজ দিস এনবিএফসি? দেখো, এনবিএফসি ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেজিস্টার আন্ডার কোম্পানি অ্যাক্ট 1956 আর 2013, ফাইন্যান্সিয়াল কোম্পানি। বাট এর থেকে তো বোঝা যাচ্ছে না। তাহলে কিন্তু আমাদের বিজনেস মডেলটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো। ঠিক আছে? কি দেখো, কি বলেছে যে এনবিএফসি হতে গেলে একটি পার্টিকুলার যে কোম্পানি, তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, টোটাল যে অ্যাসেট আছে তার 50% অফ টোটাল অ্যাসেট হ্যাভ টু বি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটা একটা রিকোয়ারমেন্ট। এর সাথে সাথে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট,
তার সেটা কি ধরো টোটাল যে ইনকাম আছে তার 50% ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ঠিক আছে? এই পার্টিকুলার 50-50 টেস্ট, এই দুটো টেস্ট যখনই কোনো কোম্পানি পাস হয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার যে কোম্পানিটাকে আমরা বলতে পারি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এবার এই নন ব্যাংকিং কোম্পানি ফাইন্যান্সিয়াল কোম্পানি না ব্যাংকিং সার্ভিস কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে? বাট কিন্তু এটা কিন্তু ব্যাংকের যে লিগাল ডেফিনেশন, ঠিক আছে? তার মধ্যে কিন্তু আসে না। ঠিক আছে? এইবার এই ব্যাংকের সাথে এনবিএফসির ডিফারেন্সটা কি? কি ডিস্টিংশন কি? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। দেখো, ফার্স্ট যেটা আমাদের মনে রাখতে হবে, এনবিএফসি কিন্তু ডিমান্ড ডিপোজিট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। ধরো আমরা নরমালি যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে চাই সেরকম কিন্তু সেটাকে বলে ডিমান্ড ডিপোজিট। সেই ডিপোজিট কিন্তু এনবিএফসি কিন্তু অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? বুঝতে পারলে? এরপর এটা মনে রাখবে যে এনবিএফসি কিন্তু পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের পার্ট না। বোঝা গেল? এনবিএফসি এই পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের পার্ট না। দ্যাটস আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট থিং। আর এর সাথে এনবিএফসি কিন্তু চেকও ইস্যু করতে পারে। ঠিক আছে? হেন্স দে ক্যান নট ইস্যু চেক ড্রন অন দেমসেলফ। ঠিক আছে? এরপর যেটা ইম্পোর্টেন্ট যে ধরো তুমি ব্যাংকে যে টাকা জমা দিলে, ঠিক আছে? জমা রাখলে। তাহলে কিন্তু এই ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এর দ্বারা কিন্তু তোমার কিন্তু একটা ওই যে মানিটা তুমি রেখেছো সেটা কিন্তু প্রোটেক্ট করা হয়। বাট এই ডিআইসিজিসি ফেসিলিটি কিন্তু এনবিএফসি ডিপোজিটারদের ক্ষেত্রের জন্য কিন্তু অ্যাভেলেবেলই না। বোঝা গেল? তো এই ধরো তুমি নরমাল ব্যাংকের থেকে কিন্তু এনবিএফসি তে অলদো ইন্টারেস্ট রেট সাম ক্ষেত্রে বেশি হয়। কিন্তু কি হয় না মানে ওই যে তোমাদের এই যে আমাদের ডিপোজিটারদের যে সিকিউরিটিটা সেটা কিন্তু ব্যাংকে বেশি পাওয়া যায় এনবিএফসির তুলনায়। এবার যদি আমরা রেগুলেশনে দেখি, দেখো রেগুলেশনের ক্ষেত্রে কিন্তু আরবিআই কিন্তু রেগুলেট করে। বাট শুধুমাত্র আরবিআই যে রেগুলেট করে এমন না। দেখো ইন্স্যুরেন্স সেক্টরে যে সমস্ত এনবিএফসি আছে তাদের কিন্তু রেগুলেট করে আইআরডিএআই। স্টক ব্রোকিং এর ক্ষেত্রে যারা আছে তাদের সেবি রেগুলেট করে। আর নিধি কোম্পানির ক্ষেত্রে এমসিএ কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কিন্তু রেগুলেট করে। তো কোনো সিঙ্গেল রেগুলেটর কিন্তু নেই। ঠিক আছে? এইবার আমাদের যেটা বুঝতে হবে যে স্কেল বেসড রেগুলেশন ফ্রেমওয়ার্ক যেটা আমরা উপরে ব্রিফলি জেনেছিলাম, সেটা আমরা দেখব যে কতটা অ্যাসেট সাইজ হলে কোন স্টেজে একটি পার্টিকুলার এনবিএফসি আসবে। তার জন্য কি দেখো লেয়ার আছে। বেস লেয়ারে যেটা বললাম দেখো অ্যাসেট সাইজ যদি 1000 করোড়ের যদি কম হয় তাহলে সেই এনবিএফসি গুলো কিন্তু বেস লেয়ারে আসবে। আর 1000 করোড়ের বেশি হলে তখন সেটিকে মিডল লেয়ারে আসবে। বাট এখানে দেখো আপার লেয়ারে আসতে গেলে আগে কি ছিল আইডেন্টিফাইড বাই আরবিআই সিস্টেমেটিক্যালি সিগনিফিকেন্ট। কোনো এনবিএফসি যদি সিস্টেমেটিক্যালি সিগনিফিকেন্ট হয় তখন আরবিআই সেই ক্ষেত্রে এটিকে আপার লেয়ারে কিন্তু আইডেন্টিফাই করতো। বাট এখন যে চেঞ্জটা আসছে এখনো চেঞ্জটা পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি, ড্রাফট স্টেজে আছে। বাট যখন হয়ে যাবে তখন কোনো এনবিএফসির যে অ্যাসেট সাইজ সেটা যদি 1,00,000 করোড় এর উপর যদি হয় বা এই থ্রেশহোল্ড যদি মিট করে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু এই আপার লেয়ারে কিন্তু চলে আসবে। আর টপ লেয়ার জেনারেলি কিন্তু এমটি থাকে। ঠিক আছে? বাই ডিফল্ট এমটি থাকে। আর আরবিআই কিন্তু ধরো আরবিআই কাউকে মনে করলো যে এই পার্টিকুলার যে এনবিএফসি আছে টপ লেয়ারে আসার যোগ্য। আরবিআই ফাইন্ড এ স্পেসিফিক এনবিএফসি ইউএল পোজেস এক্সট্রিম সিস্টেমিক রিস্ক, যে এই ধরো সিস্টেমিক কোনো রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছে তো তখন সেই আরবিআই কি করবে সেই পার্টিকুলার এনবিএফসিটাকে টপ লেয়ারে কিন্তু নিয়ে আসবে। এই যে স্কেল বেস রেগুলেশন, ঠিক আছে, 1000 করোড় থ্রেশহোল্ডের যে ব্যাপারগুলো আছে এবার 1,00,000 করোড়ের যেগুলো ব্যাপার আছে এগুলো তোমরা জেনে রাখো, এটা কিন্তু হেল্প করবে। এরপর দেখো এই পার্টিকুলার ড্রাফট রিভিউ পেপারের সাহায্যে যে চেঞ্জগুলো বলা হয়েছে সেগুলো কি করা হয়েছে, যেমন প্রথমেই বলছিলাম সিম্পলিফাইড থ্রেশহোল্ড, এই 1,00,000 করোড়ের কথাটা যেটা বললাম 1,00,000 করোড়ের থ্রেশহোল্ড বিল করে অটোমেটিক্যালি আপার লেয়ারে চলে আসবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ করা হয়েছে যে ইনক্লুশন অফ পিএসইউ। দেখো গভর্নমেন্ট ওন যে সমস্ত এনবিএফসি গুলো আছে তাদের আগে কি হতো না মিডল লেয়ারেই রেখে দেওয়া হতো। বাট এখন বলছে কোনো যদি গভর্নমেন্ট ওন এনবিএফসি যদি অ্যাসেট সাইজ মিট করে, ঠিক আছে, তাহলে সে এনবিএফসি ইউএলএও আসতে পারবে, সেরকম কোনো প্রবলেম নেই। আর তারা সেম লেভেল অফ স্ট্রিগনেন্ট রেগুলেশনও কিন্তু ফেস করবে। এছাড়াও ক্রেডিট রিস্ক ট্রান্সফার, ঠিক আছে, এটি একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট ডাইমেনশন। এনবিএফসি ইউএল ক্যান নাও ইউজ স্টেট গভর্নমেন্ট গ্যারান্টি অ্যাজ রিস্ক মিটিগেট উইথাউট ক্যাপ। তো স্টেট গভর্নমেন্টের গ্যারান্টির সাহায্যেও কিন্তু তারা কিন্তু রিস্ক মিটিগেট কিন্তু করতে পারবে। আর আরেকটি যেটা ইম্পর্টেন্ট ম্যান্ডেটারি লিস্টিং, কোনো এনবিএফসি যদি এনবিএফসি ইউএলএ চলে আসে তাহলে কিন্তু আগামী 3 বছরের মধ্যে তাদের কিন্তু স্টক এক্সচেঞ্জে কিন্তু নিজেদের লিস্ট করতে হবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপোজ চেঞ্জ
যেটা কিন্তু আরবিআই কিন্তু বলেছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? একদম সিম্পলি ১ম এ কনটেক্সট দেখলাম যে চেঞ্জটার কথা আরবিআই বলেছে। আবার তারপর যেটা হচ্ছে এনবিএফসিটা কি? তোমরা যারা জানো না তারা বুঝে গেলে। আর যেই প্রিন্সিপাল বিজনেস মডেল যে 50-50 টেস্টটা বললাম সেটা আই থিংক বুঝেছো। এরপর ব্যাংকের সাথে কিছু কি ডিস্টিংশন সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে? এরপর স্কেল বেসড রেগুলেশন আমরা বুঝবে। স্কেল বেসড রেগুলেশন ফ্রেমওয়ার্ক আমরা বুঝলাম। তারপর আমরা কি প্রপোজ চেঞ্জ করা হয়েছে সেগুলোকে আমরা জানলাম। এরপর এই পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউটা আছে, প্রিলিমস প্র্যাকটিস এমসিকিউ। তোমাদের এটা সলভ করতে হবে। সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। বোঝা গেল? আর তোমরা যারা সেম আর্টিকেলটা দেখো বাংলায় পড়তে চাও তারা রাইস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে আর্টিকেলটা পড়বে। পড়ার পরে একদম কমপ্লিট একটা ক্ল্যারিটি ডেভেলপ করবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমাদের, ঠিক আছে? আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও যে স্যার এই পার্টিকুলার জায়গাটা বুঝতে পারিনি আরেকবার একটু বলে দিন। ঠিক আছে? আমাদের টিম কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবে। আর যদি তারপরেও রিপ্লাই করেও যদি সলিউশন না হয় তাহলে কিন্তু আমরা আরেকটা ভিডিও কিন্তু এর উপর বানিয়ে দেবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ স্টুডেন্ট।